Welcome to our online class from Donia University College, Donia, Jatrabari, Dhaka. This class prepared for BBA Honors 4th year students of marketing and prepared by me, Omar Farooq, lecturer, Department of Marketing, Donia University College, to discuss about marketing research. This is our syllabus according to National University. Today I will discuss with you about marketing research, classification of marketing research, and marketing research process. Chapter 1, Introduction to Marketing Research. The nature of marketing research. বাজারজাতকরণ গবেষণা আলোচনার পূর্বে আমাদের একটু স্মরণ করতে হবে হোয়াট ইজ মার্কেট, বাজার কি? বাজার, you are 4th year students, I know all of you are understand about market, but as this is online class, so I can't examine you, so I'll discuss something about market. একটা গল্প বলি, সেটা হচ্ছে ঠাটারি বাজার, গুলিস্তানের পাশে ঠাটারি বাজার আমার বার্থ প্লেস। বেড়ে ওঠা সোনাইগ্রা বাজার, পড়াশোনা বাংলা বাজারের পাশে জগন্নাথ ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। এই ডিপার্টমেন্টে অ্যাডমিট হওয়ার আগ পর্যন্ত বাজার বলতে আমি ঠাটারি বাজার, আলু বাজার, সোনাইগ্রা বাজারই বুঝতাম। এখনো যদি আমরা কাউকে প্রশ্ন করি বাজার কি, তারা কিন্তু এই বাজারগুলোর কথাই বলবে। কিন্তু যখন আমরা মার্কেটিং স্টুডেন্টস বা মার্কেটিং গ্রাজুয়েট, তখন কিন্তু আমরা জানি যে বাজার আসলে এই বাজার আর আমাদের বাজার এক কথা না। আমরা জানি মার্কেট হচ্ছে সেট অফ অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল কাস্টমার অফ বায়ার অফ প্রোডাক্ট অর সার্ভিসেস। বাজার হচ্ছে কোনো পণ্য অথবা সেবার প্রকৃত সম্ভাব্য ক্রেতার সমষ্টি হচ্ছে বাজার। আর এই বাজারের জন্য বা বাজারকে সন্তুষ্ট করার জন্য বাজারজাতকারী যে কাজগুলো করে থাকে, এই যাবতীয় কার্যক্রমই হচ্ছে বাজারজাতকরণ। আর এই কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম যেটা, সেটা হচ্ছে কি টু মেনটেইন অর প্র্যাকটিস 4P, প্রোডাক্ট, প্রাইস, প্লেস অ্যান্ড প্রমোশন। তারই ধারাবাহিকতায় বলা হচ্ছে যে বাজারকে সন্তুষ্ট করার জন্য বা বাজার আদৌ সন্তুষ্ট হচ্ছে কিনা, কি অবস্থায় আছে, তারা কতটুকু স্যাটিসফাই, সেটা বোঝার একটা অন্যতম উপায় হচ্ছে বাজারজাতকরণ গবেষণা বা মার্কেটিং রিসার্চ। এজন্য বলা হচ্ছে যে বাজারজাতকরণ গবেষণা হচ্ছে একটি কাজ যা বাজারজাতকারীকে তথ্য প্রদানের মাধ্যমে ভোক্তা, ক্রেতা এবং জনগোষ্ঠীর সাথে সংযুক্ত করে। এখন কথা হচ্ছে বাজারজাতকারীকে তথ্য প্রদান করে কে করে? অ্যাকচুয়ালি কেউ করে না, বাজারজাতকারীকেই তথ্য ম্যানেজ করতে হয় বা তথ্য সংগ্রহ করতে হয়। এবং এই তথ্যগুলো কি কাজে ব্যবহৃত হয়? বলা হচ্ছে যে বাজারজাতকরণ সুযোগ এবং সমস্যা শনাক্তকরণে ও নির্ধারণে। আমরা জানি যে আমাদের মার্কেটিং একটা টার্ম আছে, সেটা হচ্ছে SWOT অ্যানালাইসিস, তাই না? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি অ্যান্ড থ্রেট। এই মার্কেটিং এ কি কি অপরচুনিটি আমাদের রয়েছে, সেই বিষয়গুলো
যদি আমরা ডিটারমাইন করতে চাই, আমরা শনাক্ত করতে চাই বা ডিসিশন নিতে চাই, তাহলে আমাদের অবশ্যই কিছু তথ্য লাগে এবং সেই তথ্যগুলো সংগ্রহ করার কৌশলই হচ্ছে মার্কেটিং রিসার্চ। বিপণন ক্রিয়া সৃষ্টি, শোধন এবং মূল্যায়নকরণ। দ্যাট মিনস মার্কেটিং যে প্রসেস, এই মার্কেটিং প্রসেসটা যদি আমরা ক্রিয়েট করতে চাই, সৃষ্টি করতে চাই, কারেকশন যদি থেকে থাকে সে কারেকশন করতে চাই এবং মূল্যায়ন যদি করতে চাই, তাহলে সেটাকে সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাজারজাতকরণ গবেষণা করতে হবে। বলা হচ্ছে বিপণন ক্ষমতা পরিদর্শনে, যে আমরা আমাদের ক্যাপাসিটি কেমন, আমাদের মার্কেটিং ক্যাপাসিটি কতটুকু, সেটা যদি আমরা পরিদর্শন করতে চাই বা ইন্সপেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই তথ্যগুলো লাগবে বা এই তথ্যগুলো ব্যবহার করা যেতে পারে। প্রক্রিয়া হিসেবে বিপণন অনুধাবনের উন্নয়নে, যে আমাদের মার্কেটিং রিসার্চটা কোন প্রক্রিয়ায় আছে সেটা অনুধাবন করার জন্য বা ডেভেলপ করার জন্য আমাদেরকে মার্কেটিং রিসার্চের এই তথ্যগুলো লাগবে। শর্তসমূহ: বাজারজাতকরণ গবেষণা প্রক্রিয়ার প্রতিটি ধাপে নিয়মানুগ পরিকল্পনা প্রয়োজন। অবশ্যই একটা সিস্টেমেটিক প্ল্যানিং লাগবে। উইদাউট সিস্টেমেটিক প্ল্যানিং মার্কেটের রিসার্চ কখনোই ফ্রুটফুল হবে না বা আশা করা যায় না। বলা হচ্ছে পদ্ধতিগতভাবে নির্ভরযোগ্যতা প্রয়োজন। মার্কেটিং রিসার্চের একটা অন্যতম টার্মস হচ্ছে যে নির্ভরযোগ্যতা। আমরা যে উপায়ে, যে পদ্ধতিতে, অনেক পদ্ধতি আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব, যে পদ্ধতিতে আমরা বাজারজাতকরণ গবেষণাটা করব সেটা যেন নির্ভরযোগ্য হয়, যেন আমরা ভরসা করতে পারি। অবশ্যই আমাদের তথ্য সংগ্রহ প্রক্রিয়া হতে হবে সায়েন্টিফিক মেথডে বা বিজ্ঞানসম্মতভাবে। প্রকল্প পরীক্ষার কথা বলা হচ্ছে যে আমাদের যে প্রজেক্ট, সে প্রজেক্টের একটা টেস্ট লাগবে, টেস্ট করতে হবে। আর একটা বড় শর্ত, যে শর্তগুলো রয়েছে সেটা হচ্ছে কি নিরপেক্ষতার কথা বলা হচ্ছে, যে অবশ্যই মার্কেটিং রিসার্চ বা প্রজেক্টটা নিরপেক্ষ হতে হবে, নিউট্রাল হতে হবে। যে বিষয়টা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে গবেষকের দর্শন দ্বারা যেন প্রভাবিত না হয়। ইট মিনস যে মার্কেটিং রিসার্চার থাকবেন, সেই রিসার্চার যে ফিলোসফি, সেই ফিলোসফি দ্বারা যাতে কোনোভাবেই মার্কেটিং প্রজেক্টটা বা মার্কেটিং রিসার্চটা বায়াসড না হয়। বলা হচ্ছে কোনো পলিটিক্যাল অর কোনো এক্সিকিউটিভ ইনফ্লুয়েন্স যেন না থাকে। দ্যাট মিনস যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাজারজাতকরণ গবেষণাটা করা হয় বা করা হয়ে থাকে, অনেক সময় দেখা যায় সেই প্রতিষ্ঠানের যারা রয়েছেন তারা অনেক সময় প্রভাব খাটিয়ে থাকেন। তো এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মার্কেটিং রিসার্চ করার আগে। এজন্যই বলা হচ্ছে যে ফাইন্ড ইট অ্যান্ড টেল ইট লাইক ইট ইজ, সেটাই খুঁজে বের করতে হবে যেটা যা বলছে। এজন্য সবশেষে যেটা বলা হচ্ছে, সর্বোপরি বাজারজাতকরণ গবেষণা হচ্ছে বিপণন সমস্যা এবং সুযোগ নির্ধারণ ও সমাধান সম্পর্কিত সিদ্ধান্ত উন্নয়নের লক্ষ্যে একটি নিয়মানুগ উদ্দেশ্য, সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাপ্তি এবং তথ্যের ব্যবহার। That means systematic, objective, collection, analysis এবং ইনফরমেশনের ইউজ থাকতে হবে মার্কেটিং রিসার্চের ক্ষেত্রে। ক্লাসিফিকেশন অফ মার্কেটিং রিসার্চ, বাজারজাতকরণ গবেষণা শ্রেণী বিভাগ। বলা হচ্ছে যে দুই ধরনের বাজারজাতকরণ গবেষণা রয়েছে: প্রবলেম আইডেন্টিফিকেশন রিসার্চ এন্ড প্রবলেম সলভিং রিসার্চ। দ্যাট মিনস সমস্যা শনাক্তকরণ গবেষণা এবং সমস্যা সমাধান গবেষণা। বলা হচ্ছে যে প্রবলেম আইডেন্টিফিকেশন রিসার্চটা কি? বলা হচ্ছে রিসার্চ আন্ডারটেকেন টু হেল্প আইডেন্টিফাই প্রবলেমস হুইচ আর নট নেসেসারিলি অ্যাপারেন্ট অন দ্য সারফেস and yet exist or are likely to arise in the future. যদি আমি বাংলায় বলি সেটা কি আসছে, যে এখনো অবিদ্যমান এবং উপরিতলে আপাত অপ্রয়োজনীয় অথবা ভবিষ্যতে উদয় হতে পারে এমন সমস্যা শনাক্তকরণে ব্যবহৃত হয়ে থাকে। যদি আমরা ঠিক এতটুকু মাথায় রাখি যে ভবিষ্যতে উদয় হতে পারে, মানে হচ্ছে যেই সমস্যাটা এখনো তৈরি হয়নি তবে হতে পারে, এই সমস্যা নিয়ে যদি আমরা কাজ করি বা গবেষণা করতে চাই, তাহলে আমাদেরকে যে গবেষণাটা করতে হবে বা যে গবেষণাটা করব সেটাকে বলা হচ্ছে যে সমস্যা শনাক্তকরণ গবেষণা বা প্রবলেম আইডেন্টিফিকেশন রিসার্চ।
এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে যে যদি আমরা বাজার সম্ভাবনা গবেষণা করতে চাই, যদি আমরা বাজার শেয়ার গবেষণা করতে চাই, যদি চিত্র গবেষণা করতে চাই, বাজার চরিত্র গবেষণা, বিক্রয় বিশ্লেষণ, পূর্বানুমান বা ফোরকাস্টিং, বাজার প্রবণতা, এই বিষয়গুলো মার্কেট ট্রেন্ডস, তাই না? এই বিষয়গুলো যদি আমরা করতে চাই, এই ধরনের গবেষণা যদি করতে চাই, তাহলে যে গবেষণার মাধ্যমে আমাদের করতে হবে সেই গবেষণাটাকে বলা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন বা সমস্যা শনাক্তকরণ গবেষণা। প্রবলেম সলভিং রিসার্চ বা সমস্যা সমাধান গবেষণায় বলা হচ্ছে নির্দিষ্ট বাজারজাতকরণ সমস্যা সমাধানে সহযোগিতার জন্য এই গবেষণা গ্রহণ করা হয়। যদি আমাদের যে প্রবলেম, সেই প্রবলেমটা যদি স্পেসিফিক হয়ে থাকে বা নির্দিষ্ট হয়ে যায়, তাহলে আমরা এটার সলভের জন্য, সমাধানের জন্য আমরা যে ধরনের গবেষণা করব সেই গবেষণাগুলোকে বলা হচ্ছে সমস্যা সমাধান গবেষণা। যেমন বলা হচ্ছে যে বিভক্তিকরণ গবেষণা, পণ্য গবেষণা, মূল্য গবেষণা, প্রসার গবেষণা, বন্টন গবেষণা। দ্যাট মিনস ওই যে আমরা যে বিষয়টা বলছিলাম, যে প্রথমেই যেটা বললাম যে 4P, তাই না? আমাদের মার্কেটিং এর প্রধান একটি কাজ হচ্ছে 4P অ্যানালাইসিস, প্রোডাক্ট, প্রাইস, প্লেস এন্ড প্রমোশন। তাহলে আমাদের প্রোডাক্টের অবস্থা কি, আমাদের প্রাইসের অবস্থা কি, আমাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর অবস্থা কি, আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলের কি পরিস্থিতি, সেই বিষয়গুলো যদি আমরা বুঝতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের গবেষণা করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, সেটা হচ্ছে মার্কেটিং এর সেগমেন্টেশন, তাই না? আমরা জানি হোয়াট ইজ সেগমেন্টেশন, বিভক্তিকরণ কি, তাই না? আমরা জানি না বিভক্তিকরণ কি। বলা হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র বা বৃহৎ একটি বাজারকে হোমোজেনাস অর হেটারোজেনাসের ভিত্তিতে সমগোত্রীয় বা অসমগোত্রীয় বাজারের ভিত্তিতে যদি আমরা কোন বড় একটি বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি বা ভাগ করি, তাহলে সেটাকে বলা হচ্ছে বিভক্তিকরণ বাজার। এবং সেই সেগমেন্টেশন নিয়ে যখন আমরা রিসার্চ করব, তখন সেটাকে বলা হচ্ছে বিভক্তিকরণ গবেষণা। এবং এখানে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বিভক্তিকরণের বিভিন্ন ভিত্তিতে সংবেদনশীলতা তৈরি করতে হবে। দ্যাট মিনস বেসগুলো কি, বেসেস ফর সেগমেন্টেশন মনে আছে আমাদের? বেসগুলো কি সেগমেন্টেশনের? ওই যে যেটা আমরা জেনে আসছিলাম আগেই, প্রিন্সিপালস অফ মার্কেটিং এ আমরা পড়াশোনা করে আসছিলাম, বেসিস ফর সেগমেন্টেশন কি কি? জিওগ্রাফিক সেগমেন্টেশন, ডেমোগ্রাফিক সেগমেন্টেশন, সাইকোগ্রাফিক সেগমেন্টেশন, বিহেভিয়ারাল সেগমেন্টেশন, তাই না? জিওগ্রাফিক কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের রিজিয়ন নিয়ে, বিভিন্ন রিজিয়ন, সিটি আর আমাদের এরিয়ার ভিত্তিতে আমরা যদি বাজারকে ভাগ করে থাকি। দেন ডেমোগ্রাফিক সেগমেন্টেশন, যদি আমরা এজ, লাইফ সাইকেল আর জেন্ডার, এই ধরনের ইনকাম লেভেল, এগুলো নিয়ে, এগুলোর মাধ্যমে যদি আমরা বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে থাকি, তাহলে সেটাকে বলা হচ্ছে কি বিভক্তিকরণ, বিভক্তিকরণ বাজারজাতকরণ, তাই না? তো এই যে বেসগুলো রয়েছে, সেই বেসগুলো যেন অবশ্যই সংবেদনশীল হয়, বা বেসগুলো নিয়ে যদি আমরা যদি কাজ করতে চাই, তাহলে যেন কাজ করা যায়, সেই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য বলা হচ্ছে বিভক্তিকরণ গবেষণা। পণ্য গবেষণার কথা বলা হচ্ছে যে আমাদের অবশ্যই প্রোডাক্ট রিসার্চ করতে হবে। আমাদের দেখতে হবে যে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি, সেই প্রোডাক্টের কনসেপ্ট কি, সেই প্রোডাক্টের ডিজাইনটা কেমন, সেই প্রোডাক্টের প্যাকেজিং ঠিক আছে কিনা, পজিশনিং ঠিক আছে কিনা, এবং টেস্ট মার্কেটিং হয়েছে কিনা, সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তবেই আমাদের গবেষণা সম্ভব বা গবেষণা করতে পারবো। বলা হচ্ছে মূল্য গবেষণা করতে হবে, যে আমাদের যে প্রাইস ডিটারমাইন করব, আমরা প্রোডাক্টের যে মূল্য নির্ধারণ করব, সেই মূল্যটা আদৌ কাস্টমার পছন্দ করছে কিনা, বা আমাদের প্রোডাক্টটা মূল্যের সাথে বা আমাদের ব্র্যান্ড যেটা, সেটাকে বলা হচ্ছে যে সেই ব্র্যান্ডটাকে পছন্দ করছে কিনা, প্রাইসিং পলিসি ঠিক আছে কিনা। বলা হচ্ছে মূল্য সারি, পণ্য সারি মূল্য নির্ধারণের কথা বলা হচ্ছে। দ্যাট মিনস প্রোডাক্ট লাইন, যে আমাদের একটা সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, যে প্রোডাক্টের যে প্রাইসিং আমরা করব, সেটা যেন প্রোডাক্ট লাইনের সাথে মিল থাকে, আদার্স কোম্পানির সাথে যেন কম্পিটিটিভ হয়, এবং চাহিদার সাথে যেন মূল্যের নমনীয়তা রক্ষা করা যায়। দ্যাট মিনস চাহিদা কিন্তু আপস এন্ড ডাউনস হয়, তাই না? চাহিদা বাড়তে পারে, চাহিদা কমতে পারে। যখন আমাদের চাহিদা কমে যাবে, তখন আমরা মূল্য কমাতে পারবো কিনা, যাতে কিনা চাহিদা বাড়ে। তাহলে সেই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সবসময় কিন্তু কনস্ট্যান্ট বা প্রাইসিং অনেক সময় রাখা সম্ভব হয় না। মূল্য পরিবর্তনের সারা, যে আমাদের দেখতে হবে যে গবেষণার একটা অন্যতম কাজ হচ্ছে, যে মূল্য গবেষণার অন্যতম একটা কাজ হচ্ছে যে আমাদের আমাদের লক্ষ্য করা বা আমাদের দেখা যে মূল্য পরিবর্তন করলে আদৌ সেটা রেসপন্সটা পজিটিভ হয় না নেগেটিভ হয়, বা চেঞ্জটা কি পরিমাণ হয়, সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। প্রসার গবেষণার কথা বলা হচ্ছে যে আমরা যদি প্রমোশন নিয়ে রিসার্চ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রমোশনের বাজেট ঠিক আছে কিনা,
কিনা, এবং বিক্রয় প্রসার সম্পর্ক বা বিক্রয়ের সাথে যে প্রসারের সম্পর্ক, সেই সম্পর্কটা ঠিক আছে কিনা, প্রসার মিশ্রণের কথা বলা হচ্ছে, মাধ্যম সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। দ্যাট মিনস আমরা কোন মাধ্যমে প্রমোশনটা করব সেটা ঠিক আছে কিনা। আমরা আমরা আমাদের সব প্রোডাক্টের প্রমোশন কিন্তু আসলে আহ, সব প্রোডাক্টের প্রমোশনটা সব ধরনের মিডিয়ার জন্য প্রযোজ্য না। এখন ধরা যাক যে আমরা একটা কনজিউমার গুডস বা ভোগ্য পণ্য, যদি আমরা ভোগ্য পণ্যের প্রমোশন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের ম্যাস মিডিয়াতে যেতে হবে, বা সাধারণ জনগণ যে বা ম্যাক্সিমাম কাস্টমার যদি রিচ করে বা ম্যাক্সিমাম কাস্টমারের কাছে জানানো যায়, সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। কিন্তু আবার যদি আমরা এখন একটা হেভি ভেহিকল, সাপোজ হেভি ভেহিকল, এই যে ধরো এই যে ক্রেন বা বুলডোজার, এই জাতীয় প্রোডাক্ট বা এই জাতীয় গাড়ির যদি আমরা প্রমোশন করতে চাই, তাহলে আমার মনে হয় না এটার বিজ্ঞাপন টেলিভিশনে দেওয়ার কিছু আছে। কারণ হচ্ছে এখানে যে কাস্টমার রয়েছে, এই ধরনের প্রোডাক্টের কাস্টমার হচ্ছে সিলেক্টেড, যারা আসলে কনস্ট্রাকশনের কাজের সাথে জড়িত, যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের সাথে রিলেটেড। সো এখানে আসলে পার্সোনাল সেলিং আর পার্সোনাল ব্যক্তিগত সম্পর্ক বা ইমেইল এই বা টেলিফোন করা, এই মাধ্যমগুলোই কিন্তু এনাফ। এখানে কিন্তু আসলে ম্যাস মিডিয়ার কোনো দরকার নেই বা ব্রডকাস্টিং মিডিয়ার কোনো প্রয়োজন হয় না। সৃজনশীল বিজ্ঞাপনী পরীক্ষা, যে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট আমরা করে থাকি, সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো কতটা ক্রিয়েটিভ হচ্ছে সেগুলো আমাদের গবেষণা করতে হবে। বিজ্ঞাপনী দক্ষতার মূল্যায়ন দেখতে হবে, যে আমাদের প্রোডাক্টের ক্যাপাসিটি, আমাদের অ্যাডভার্টাইজিং ক্যাপাসিটি আছে কিনা আমাদের প্রতিষ্ঠানের, সেই বিষয়গুলো দেখতে হবে। বন্টন গবেষণার কথা বলা হচ্ছে, যে যদি আমরা বন্টন গবেষণা করতে চাই বা আমাদের বন্টন প্রণালী, আমাদের যে চ্যানেল রয়েছে ডিস্ট্রিবিউশন চ্যানেল, সেই ডিস্ট্রিবিউশন চ্যানেল নিয়ে যদি আমরা রিসার্চ করতে চাই, যে বিষয়গুলো লক্ষণীয় বা যে বিষয়গুলো নিয়ে রিসার্চ করা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেল ডিস্ট্রিবিউশনের যে ক্লাসিফিকেশন, নানান ধরনের ক্লাসিফিকেশন রয়েছে, 0 লেভেল, 1 লেভেল, 2 লেভেল, এরকম নানান ধরনের ক্লাসিফিকেশন কিন্তু রয়েছে। পাইকারি, খুচরা, ভোক্তা, এটা একটা ক্লাসিফিকেশন। পাইকারি, ব্রোকার, বা দালাল যেটা আমরা বলে থাকি। তারপর হচ্ছে আমাদের খুচরা হয়ে দেন আমাদের ভোক্তার কাছে যাচ্ছে। এরকম নানান ধরনের ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে। এটা ডিপেন্ডস করছে, ভ্যারি করছে প্রোডাক্ট টু প্রোডাক্ট। এই যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমাদের বন্টন শ্রেণী বিভাগ ঠিক আছে কিনা সে বিষয়টা আমাদেরকে গবেষণা করতে হবে। বলা হচ্ছে প্রণালীর সদস্যদের আচরণ ঠিক আছে কিনা, পাইকারি ও খুচরা কাভারেজ প্রবণতা আমরা কাভার করতে পারছি কিনা, আমাদের পাইকারি এবং খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তাদের কাভার করা যাচ্ছে কিনা, এবং তাদের যে এরিয়া আমরা দিচ্ছি সেই এরিয়াতে তারা থাকছে কিনা, তারা তাদের মার্জিন ঠিক রাখছে কিনা, তারা এরিয়ার বাইরে গিয়ে কাজ করছে কিনা। পাশাপাশি পাইকারি ও খুচরা আউটলেটের অবস্থানটা কোথায় আছে, সেটা কি পাইকারি আউটলেটটা খুব বেশি যে ক্রাউডি বা খুব বেশি মানুষের যে আনাগোনা আছে এমন জায়গায় হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু খুচরা আউটলেট কিন্তু অবশ্যই কাস্টমারের কাছাকাছি হতে হবে, তাই না? এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে হবে, এবং এইগুলোর যদি সমস্যা তৈরি হয় তাহলে আমাদের সমাধান করতে হবে। এবার আমরা দেখব বাজারজাতকরণ গবেষণা প্রক্রিয়া। বাজারজাতকরণ গবেষণা প্রক্রিয়ার যে বলা হচ্ছে যে কতগুলো সংজ্ঞায়িত ধাপের সমন্বয়, যার মাধ্যমে বাজারজাতকরণের তথ্য সংগ্রহ করা হয়। স্টেজ গুলো কি কি বলা হচ্ছে? 6টা স্টেজ রয়েছে। স্টেজ 1 প্রবলেম ডেফিনেশন, স্টেজ 2 রিসার্চ অ্যাপ্রোচ ডেভেলপমেন্ট, 3 রিসার্চ ডিজাইন ফর্মুলেশন, ফিল্ড ওয়ার্ক অর ডাটা কালেকশন, ডাটা প্রিপারেশন এন্ড অ্যানালাইসিস, রিপোর্ট প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন। প্রথমেই আমরা আসবো প্রবলেম ডেফিনেশনের নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কি সমস্যা সংজ্ঞায়িতকরণ। যদি আমরা প্রবলেম ডেফিনেশনের বাংলা করি তাহলে সেটা দাঁড়াচ্ছে কি সমস্যা সংজ্ঞায়িতকরণ। এখানে স্টেজের নামটা দেখি কিন্তু বোঝা যাচ্ছে আসলে যে সমস্যাটা কি সেটাকে সংজ্ঞায়িত করা, সেটাকে ডিফাইন করা। এখানে যে বিষয়গুলো লক্ষণীয়, যে কাজগুলো জরুরি, সেটা হচ্ছে কি সিদ্ধান্ত প্রণেতাকে, সেটা কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কে ডিসিশনটা দিবে। আমরা যে রিসার্চটা করব সেই রিসার্চের ডিসিশনটা কে নেবে। বলা হচ্ছে শিল্প বিশেষজ্ঞদের সাক্ষাৎকার। আমরা যাদের নিয়ে কাজ করছি এখানে অনেক 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 ধরনের স্টেক হোল্ডার থাকে, তাই না? যে কোনো একটা বিজনেসে কিন্তু অনেক ধরনের স্টেক হোল্ডার থাকে। তো স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের যদি ইন্টারভিউ নিতে চাই তাহলে সেটা কিভাবে নিব সেই বিষয়গুলো এখানে জরুরি। বলা হচ্ছে মাধ্যমিক উপাত্ত বিশ্লেষণ, দ্যাট মিন্স সেকেন্ডারি ডাটা। আমরা জানি প্রাইমারি ডাটা এন্ড সেকেন্ডারি ডাটা, দুই ধরনের ডাটা রয়েছে। প্রাইমারি ডাটা হচ্ছে যেটা আমরা নিজেরা করে
করে থাকি আমাদের এমপ্লয়ি বা আমাদের ইন হাউস যেটা ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে প্রাইমারি ডাটা। আর মাধ্যমিক ডাটা যেগুলো যেগুলো হচ্ছে যেটা কালেক্টেড অন্য কোনো প্রতিষ্ঠান করেছে বা যে কোনো থ্রুতে বা বই হতে পারে, ইন্টারনেট হতে পারে, নানান মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা নানান ধরনের ডাটা কালেকশন করে থাকি এবং আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা নিয়ে থাকি। সেগুলোকে বলা হচ্ছে মাধ্যমিক উপাত্ত বিশ্লেষণ, বলা হচ্ছে গুণগত গবেষণা। আমরা দেখব যে আমাদের গবেষণাটা গুণগত হচ্ছে কিনা, এবং গুণগত গবেষণা করার অন্যতম একটা হাতিয়ার বলবো সেটা হচ্ছে ফোকাস দল বা ফোকাস গ্রুপ, তাই না? তো ফোকাস গ্রুপটা কি? ফোকাস দল হচ্ছে যে ধরা যাক যে ধরেন ৮ থেকে ১০ জনের একটা গ্রুপ নিয়ে যদি যিনি গবেষণা করবেন, যিনি গবেষক, উনি ৮ থেকে ১০ জনের একটা টিম নিয়ে বসলেন বিভিন্ন এবং তাদের মতামত নিলেন, এবং অথবা কখনো কখনো দেখা যাচ্ছে যে তাদেরকে একটা টপিকস দিয়ে বা একটা একটা নির্দিষ্ট কোনো একটা ইস্যুস নিয়ে বা নির্দিষ্ট একটা প্রবলেম নিয়ে তাদেরকে ডিসকাস করতে বলা হলো, এবং তারা নিজেরা নিজেরা ডিসকাস করলো। সেখান থেকে গবেষক যিনি থাকবেন, রিসার্চার যিনি থাকবেন, উনি কিছু কিছু আইডিয়া কালেক্ট করবেন যে আসলে আমাদের যে রিসার্চ টপিক সেটা নিয়ে আসলে কে কি ভাবছে, কার মনোভাব কেমন। গবেষণা পথ উন্নয়ন বা রিসার্চ অ্যাপ্রোচ ডেভেলপমেন্ট বলা হচ্ছে যে এখানে যে কাজটা করতে হবে বা যে জরুরি যে কাজটা সেটাকে বলা হচ্ছে যে একটি উদ্দেশ্য তৈরি করতে হবে আমাদের, যে আমাদের গবেষণার উদ্দেশ্যটা কি, আমরা আসলে কেন গবেষণা করছি। অবশ্যই আমাদের উদ্দেশ্যটা পজিটিভ হতে হবে। আমাদের আমাদের উদ্দেশ্য হতে হবে যে আমরা এই গবেষণা থেকে একটা বেটার কিছু নিয়ে আসবো, একটা ফাইন্ডিংস নিয়ে আসবো, একটা সলিউশন বা একটা রেজাল্ট আর একটা কনক্লুশন নিয়ে আসবো। বলা হচ্ছে বিশ্লেষণমূলক মডেল তৈরি করা। অবশ্যই এই স্টেজে আমরা একটা অ্যানালাইটিক্যাল মডেল তৈরি করব। আমাদের এখানে একটা অন্যতম যে হাতিয়ার সেটা হচ্ছে কি গবেষণা প্রশ্ন। কিভাবে আমরা কোশ্চেনারি করব, আমরা রিসার্চ কোশ্চেন তৈরি করব। সেটা নানান ধরনের কোশ্চেনারি হতে পারে, সেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে ওপেন এন্ডেড কোশ্চেন হতে পারে, ক্লোজ এন্ডেড কোশ্চেন হতে পারে। ক্লোজ এন্ডেড দ্যাট মিন্স মাল্টিপল চয়েস কোশ্চেন দিতে পারি আমরা। ওপেন এন্ডেড দ্যাট মিন্স আমরা জাস্ট প্রশ্নটা করলাম আর ওরা যারা কিনা আমাদের রেসপন্ডেন্ট থাকবেন, হ্যাঁ, বা আমাদের গবেষণা যারা কাজ করবেন তাদেরকে আমরা স্বাধীনতা দিলাম যে আপনি প্রশ্নের অ্যান্সার দেন। হাইপোথিসিস করতে হবে। হাইপোথিসিস দ্যাট মিন্স আমাদের দ্যাট মিন্স হাইপোথিসিস দ্যাট মিন্স পূর্বানুমান বা ফোরকাস্টিং যেটাকে আমরা বলছি, যে এই বিষয়গুলো করতে হবে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শনাক্ত করতে হবে। আমরা অনেক তথ্য পাবো। আমরা একটা গবেষণা করতে গেলে নানান ধরনের তথ্য চলে আসতে পারে, নানান ধরনের তথ্য আসবে, কিন্তু সেই তথ্যগুলো থেকে সব তথ্য কিন্তু আসলে নেওয়া যায় না। যে তথ্যগুলো আমাদের জন্য জরুরি, সেগুলো কোন কোন তথ্যগুলো আমাদের জন্য লাগবে, সেগুলো আমাদেরকে সর্ট করতে হবে বা বাছাই করতে হবে, তাই না? গবেষণা নকশা তৈরি, রিসার্চ ডিজাইন ফর্মুলেশন, তাই না? গবেষণা নকশা তৈরি করতে হবে। অবশ্যই বলা হচ্ছে যে বাজারজাতকরণ গবেষণা পরিচালনার নীল নকশা প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পদ্ধতি বর্ণনা করে। একটা ব্লু প্রিন্ট তৈরি করতে হবে। সার্ভিস সেক্টরে এই ব্লু প্রিন্টটা খুবই জরুরি। হ্যাঁ, কারণ হচ্ছে সার্ভিস সেক্টরে যেটা হচ্ছে কি, সার্ভিসটা আসলে দেখা যায় না, প্রোডাক্ট তো দেখা যায়, সার্ভিস তো দেখা যায় না। তো এই জন্য সবসময় সার্ভিসে কিন্তু একটা ব্লু প্রিন্ট দেখানো হয়, যে আমরা আসলে এখান থেকে এখানে যাবো, এখান থেকে এখানে যাবো। সাপোজ একটা ট্যুরিজম কোম্পানি একটা ট্যুরের অফার করলো যে আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাবো আবার নিয়ে আসবো। এখন এটা যদি দেখাতে চায়, কাস্টমারকে দেখাতে চায় যে কিভাবে নিয়ে যাব আর কিভাবে নিয়ে আসবো, এখন এটার জন্য কি কি কাস্টমারকে প্রোডাক্ট হলে কিন্তু দেখানো যায় যে কোনো কিছু, যে আপনার জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসছে, এই প্রোডাক্টটা দেখেন আপনি কেমন হচ্ছে। কিন্তু সার্ভিস সেক্টরে তো এখন এখন সিঙ্গাপুর গিয়ে, হ্যাঁ, সিঙ্গাপুর নিয়ে তারপরে সিঙ্গাপুর থেকে ফেরত এনে তারপরে কি বলবে যে হ্যাঁ এবার তো প্রমাণ পেলেন যে সিঙ্গাপুর কিভাবে আমরা নেই এবং কিভাবে আপনাকে ফেরত নিয়ে আসি। এখন এটা তো আসলে পসিবল না। তাহলে তো হয়েই গেল আমাদের আমরা যে সার্ভিসটা দিতে চাই সেটা হয়েই গেল, তাই না? এই জন্য যেটা হয় যে সেটা হচ্ছে যে একটা ব্লু প্রিন্ট তৈরি করে। এখানে হয়তো বা একটা টাইম ফ্রেম, যে আমরা ঠিক এতটা বাজে, এত তারিখ এতটা বাজে আমরা বিমানে উঠবো, তারপর এখান থেকে এতটা বাজে বিমান থেকে নামবো, তারপরে হোটেল উঠবো এত তারিখে, এই কয়দিন হোটেলে স্টে করবো, দেন আমরা ব্যাক করবো। এই যে একটা ব্লু প্রিন্ট, একটা নীল নকশা বা একটা, এটা সাধারণত দেখা যাচ্ছে যে একটা একটা এই ধরেন যে এই যে আপনাদের একটা ক্লাস নিচ্ছে, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এরকম একটা প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়। তো বলা হচ্ছে যে রিসার্চ ফর্মুলেশনের জন্য একটা ব্লু প্রিন্ট লাগে।
বলা হচ্ছে গবেষণা নকশার এই রিসার্চ যে ডিজাইন, এই রিসার্চ ডিজাইনের যে স্টেজগুলো সেই স্টেজগুলোকে কি বলা হচ্ছে, প্রয়োজনীয় তথ্য সংজ্ঞায়িতকরণ। যে আমরা যে আমাদের জন্য যে ইনফরমেশন গুলো রয়েছে সেই ইনফরমেশন গুলোকে আমরা ডিফাইন করব, মাধ্যমিক উপাত্ত বিশ্লেষণ করব, সেকেন্ডারি যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো অ্যানালাইসিস করব, গুণগত গবেষণা করব, সংখ্যাগত উপাত্ত সংগ্রহের পদ্ধতি আমরা অবশ্যই লক্ষ্য করব। আমরা এই বিষয়গুলো দেখব যে এই ধরনের এগুলো করা হয়ে থাকে সাধারণত বিভিন্ন ধরনের সার্ভে, বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ, জরিপ পর্যবেক্ষণ এবং টেস্ট বা পরীক্ষা এগুলোর মাধ্যমে করা হয়ে থাকে। বলা হচ্ছে যে পরিমাপন এবং স্কেলিং পদ্ধতি। স্কেলিং পদ্ধতি এগুলা হচ্ছে অন্যতম একটা স্কেলিং পদ্ধতি হচ্ছে লাইকার্ট স্কেল। যেমন ধরেন এই যে আমরা এগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল, হ্যাঁ, স্ট্রংলি এগ্রি, এই যে গুলো বিভিন্ন ভাবে যে যে কোনো একটা টপিকস আমরা দিয়ে দেব বা সাধারণত দেওয়া হয়ে থাকে। যে ধরেন আপনি আপনি এই এই সার্ভিসে বা আমার এই ক্লাসে আপনি কতটুকু সন্তুষ্ট, বা আমি একটা প্রশ্ন করলাম যে আমার এই ক্লাসে আপনি সন্তুষ্ট, তখন এই স্টেটমেন্টের আলোকে আপনি ইয়ে করবেন, আপনি কিছু ইয়ে দিবেন, স্টেটমেন্ট দিবেন যে আপনি যদি স্ট্রংলি ডিসএগ্রি করেন যে আমার এই কথা সত্য না, আমার এই স্টেটমেন্ট ভুল, তাহলে আপনি স্ট্রংলি ডিসএগ্রিতে আপনি ক্লিক করবেন। যদি এটাকে সমর্থন করেন যে হ্যাঁ আমার ক্লাস আপনি সন্তুষ্ট, তাহলে আপনি অ্যাগ্রিতে সমর্থন করবেন। আর যদি আপনি যদি মনে করেন যে না এটা আমি সন্তুষ্ট না অসন্তুষ্ট এটা আমি আসলে নিজেও অতটা বুঝি না, তাহলে আপনি নিউট্রালে হয়তো বা ক্লিক করতে পারেন। আর যদি এমন হয় যে না আপনি আসলে ডিলাইটেড, আপনি যতটুকু ভাবছেন তার থেকে অনেক ভালো ক্লাস আমি নিতে পেরেছি, বা আপনি যা চেয়েছেন তার থেকে বেশি পেয়েছেন, হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে আপনি স্ট্রংলি অ্যাগ্রিতে ক্লিক করবেন, তাই না? তো এই যে স্কেলিং পদ্ধতি নানান ধরনের রয়েছে। প্রশ্নমালার ডিজাইন আমি কিছুক্ষণ আগে বলে আসছি যে কোশ্চেনারি বা কোশ্চেনটা কি ধরনের ডিজাইন হবে। কিছুক্ষণ আগে বলেছি ক্লোজ এন্ডেড এবং ওপেন এন্ডেড, তাই না? মুক্ত বা বদ্ধ প্রশ্ন যেটাকে বলি আমরা। তো সেই প্রশ্নমালার ডিজাইনটা কেমন হবে সেটা আমরা দেখবো। নমুনা পদ্ধতি এবং নমুনার আকার, যে আমরা যে স্যাম্পল নিব সেই স্যাম্পলটা কি ধরনের স্যাম্পলিং হবে, র্যান্ডমলি নিব না সিলেক্টেড নিব, হ্যাঁ, বা কি ধরনের স্যাম্পলিংটা বা স্যাম্পলটা কোন ধরনের, ক্লাস্টার স্যাম্পল নিব, কি ধরনের, আমরা কি অনেক বড় একটা স্যাম্পল নিব না ছোট একটা স্যাম্পল নিব, হ্যাঁ, ধরেন একটা আমরা একটা রিসার্চ করব, হ্যাঁ, আমাদের 100 জন রেসপন্ডেন্ট দরকার। এখন এখানে উপস্থিত আছে ধরেন 500 জন। এই 500 জন থেকে আমরা কোন 100 জনকে নিব, হ্যাঁ, এটা হতে পারে যে 1 থেকে 100 রোল যারা রয়েছেন তাদের থেকে আমরা নিয়ে নিলাম সরাসরি 1 থেকে 100 রোল, অথবা 1 থেকে 10 নিলাম, তারপরে আবার 50 থেকে 60 নিলাম, হ্যাঁ, অথবা একেবারে র্যান্ডমলি নিলাম যে অনেকটা লটারির মতো যে 1, 5, 7, 10, র্যান্ডম স্যাম্পলিং। তো এই যে স্যাম্পলিং গুলো নিব এবং স্যাম্পলের সাইজটা কতটুকু হবে, আমরা কি আমরা ছোটখাটো কোনো আহ, এই যে ধরেন আপনি এই যে এখন চলছে এই করোনা প্যান্ডেমিক এর মধ্যে ভ্যাকসিন নিয়ে যারা কাজ করছে তারা কিন্তু স্যাম্পলিং টেস্ট করছে, তাই না? তারা স্যাম্পলিং টেস্ট করছে এবং নানান ভাবে স্যাম্পলিং টেস্ট করে তারা যে দেশে ভ্যাকসিন কোম্পানি তারা ওই দেশে স্যাম্পলিং করছে, তারপরে অন্য কোনো দেশে বা অন্য জলবায়ুতে অন্য যে ওয়েদার সেই ওয়েদারের মানুষজনের কাজ করবে কিনা সেটা নিয়েও কিন্তু তারা নানান ধরনের টেস্ট করে স্যাম্পলিং করছে। উপাত্ত বিশ্লেষণ পরিকল্পনার কথা বলা হচ্ছে যে আমাদের যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো অ্যানালাইসিস করার প্ল্যানিং থাকতে হবে। দেন আরেকটা স্টেজ হচ্ছে বা ফোর্থ স্টেজ হচ্ছে মাঠ কর্ম বা উপাত্ত সংগ্রহ, ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্ক করতে হবে, অবশ্যই ফিল্ড ওয়ার্ক করতে হবে, ফিল্ড ওয়ার্ক ছাড়া রিসার্চ পসিবল না। তো ফিল্ড ওয়ার্কের জন্য যেটা যেটা করা হয়ে থাকে সাধারণত দেখা যাচ্ছে যে ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হয়ে থাকে, সেটা অনেক সময় বাসায় গিয়ে গিয়ে নেওয়া হয়, অনেক সময় শপিং বলে কাস্টমারের সাথে কথা বলা হয়, কাস্টমারের সাথে টেলিফোনে ইন্টারভিউ নেওয়া হয়, হ্যাঁ, চিঠির মাধ্যমে। চিঠির যুগটা একটু কমে আসছে এখন, টেলিফোন, ইমেইল এগুলো থাকার কারণে, এবং এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছেই এই ধরনের ইন্টারভিউর জন্য বা এই ধরনের ফিল্ড ওয়ার্কের জন্য। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে অবশ্যই এই ফিল্ড ওয়ার্কের জন্য সঠিক কর্মী বাছাই করতে হবে। ফিল্ড ওয়ার্ক যারা ফিল্ড ওয়ার্ক করতে পারে বা পারবে তাদেরকেই নিতে হবে, যারা পারবে না তাদের কাছ থেকে তা খুব বেশি কিছু আশা করা যায় না। এবং
এখন সবাই তো আর পারে না, তাই না? সবাই তো আসলে আপনি কিভাবে বুঝবেন যে সবাই এক্সপার্ট কিনা? বা এক্সপার্ট হোক বা না হোক, অবশ্যই সবসময় ট্রেনিং এর ব্যবস্থা থাকতে হবে। ট্রেনিং ছাড়া আসলে একটা রিসার্চে ফিল্ড ওয়ার্ক পসিবল না। যারা আমাদের মাঠকর্মী থাকবে তারা ট্রেনিং ছাড়া তারা কিছুই করতে পারবে না, বা খুব বেশি কিছু আশা করা যায় না তাদের কাছ থেকে। এবং মনিটরিং থাকতে হবে, অবশ্যই তত্ত্বাবধান থাকতে হবে। যদি এবং সাধারণত এই ধরনের ক্ষেত্রে যিনি কিনা গবেষক থাকেন, সেই গবেষক নিজেই মনিটর করে থাকেন। এবং মাঠকর্মীদের মূল্যায়ন করতে হবে। যদি মাঠকর্মীদের মূল্যায়ন না করা হয়, কারণ সবাই তো আসলে একরকম কাজ করে না। তো কেউ হয়তো একটু ভালো করে, কেউ একটু কম ভালো করে। এই যে সবাই ভালো করে, কিন্তু কম ভালো, বেশি ভালো কম ভালোর যে বিষয়টা, যদি বেশি ভালো করে তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, কম ভালো করলে তাকেও উৎসাহ দিতে হবে। তো এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো যদি না থাকে তাহলে অনেকের মধ্যে হতাশা কাজ করে। সেই হতাশা দূর দূর করার জন্য অবশ্যই মূল্যায়ন ব্যবস্থা থাকতে হবে। এবং এই কাজগুলো যদি করা হয় তাহলে আমরা অবশ্যই আশা করতে পারি তথ্য সংগ্রহের ভুল কমিয়ে থাকে বা ভুল কম হবে। আমাদের ফিফথ স্টেজ সেটা হচ্ছে কি উপাত্ত প্রস্তুতি এবং বিশ্লেষণের কথা বলা হচ্ছে, যে আমাদের যেই ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোর প্ল্যানিং করতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে। বলা হচ্ছে যে এখানে যে উপাত্ত প্রস্তুতি সম্পাদনার বিষয়টা আসবে, এডিট করতে হবে, নীতিমালা যেটা থাকবে প্রতিলিপি কপি করতে হবে। আমরা শুধুমাত্র যে একটা এই, আমাদের যে র ফাইল থাকবে সেই র ফাইল নিয়ে ওটার কপি থাকতে হবে। প্রতিপাদনের সাথে জড়িত প্রতিটি প্রশ্নমালা অথবা প্রত্যক্ষণ ফর্ম সম্পাদন করতে হবে, প্রয়োজনে সংশোধন করতে হবে। রিসার্চ মানে যে কনস্ট্যান্ট কিছু তা কিন্তু নয়। যদি প্রয়োজন মনে করি অবশ্যই আমাদের কারেকশন করতে হবে। এবং প্রশ্নমালা থেকে প্রাপ্ত উপাত্ত ডিস্কে রেকর্ড করা বা কম্পিউটার ইনপুট দিতে হবে। সেটা ডিস্কে রেকর্ড করা যেতে পারে বা সরাসরি কম্পিউটার ইনপুট দেওয়া যেতে পারে। এখন তো যেহেতু এটা ইন্টারনেটের যুগ, এখন তো ড্রাইভে আপলোড দিয়ে দেওয়া হয়। তো এরকম ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে এটা সংরক্ষণ করা হয়ে থাকে। তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের এই কাজগুলো করতে হবে মার্কেটিং রিসার্চের ক্ষেত্রে। প্রতিবেদন লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে কি প্রতিবেদন প্রস্তুতি এবং উপস্থাপন। দ্যাট মিন্স রিপোর্ট প্রিপারেশন এন্ড প্রেজেন্টেশন। এখানে লিখিত আকার হতে হবে, অবশ্যই এটা লিখিত আকার হতে হবে। নির্দিষ্ট গবেষণা প্রশ্নমালা, পদ, গবেষণা নকশা, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ পদ্ধতি বর্ণনা করবে। ফলাফল এবং আবিষ্কার উপস্থাপনের কথা বলা আছে, যে এটা সাধারণত কোনো টেবিল, চিত্র বা ছকের মাধ্যমে করলে ভালো হয়। ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করতে হবে, যে গবেষক যিনি রয়েছেন, যিনি গবেষণা করবেন, বা যে গবেষণা টিম টোটাল রিসার্চটা তৈরি করবেন, সেই রিসার্চ পেপারটা যখন সাবমিট করবে হায়ার অথরিটির কাছে, তখন অবশ্যই সেখানে যেন ইন্টারনেটের ইউজটা থাকে, সেটা নিশ্চিত করতে হবে, কারণ তাহলে সার্চ দিতে পারে। এখন আমরা মার্কেটিং রিসার্চের উপর একটি ভিডিও দেখব। সেই ভিডিও দেখতে দেখতে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। তো সবাই ভালো থাকবে এবং নেক্সট ক্লাসের জন্য আমরা অপেক্ষা থাকলাম। Every day, new products appear in the world. An endless stream of things, all promising to make life better, all, so it seems, increasing choice. Every day, marketing research plays a central part in this process. But what is it? The origins of marketing research go back to the election of the American president, Andrew Stonewall Jackson, in the 1820s, the first political opinion poll. But commercial marketing research began to take shape with the growth of mass manufacturing. Companies needed to sell their products to vast numbers of people. This spawned a boom in advertising, concentrated on the new medium of television. Have you heard the news that's going round? Hoover have gone and found the washing machine that means the end of wash day. Wash day? Just forget it. See the most advanced washing machine ever made. The automated Hoover Keymatic. As advertising budgets went through the roof, so companies began to question how useful all this spending was proving. Research techniques were developed to answer this question. Most early marketing research was carried out by advertising agencies, but today it's a big business in its own right.
served by a mini industry of specialist marketing research firms and an army of people with clipboards. Are you happy with the amount of choice that you have here? Yeah, it's reasonably good. Yeah. Don't really know. How important is the brand to you? Brand isn't important, really. Do you always buy that brand? No, not really. And can I just ask you, why in particular did you buy that brand of product? Because I've tried it and it's good.